সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম আনিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সাকিব আল হাসানের আওয়ামী লীগে যোগদান অনুচিত মন্তব্য শফিকুল আলমের। কিশোরগঞ্জে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত, আহত ৩৫। কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল, দাবি আদায় ও প্রতিবাদ। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্যিক দ্বন্দ্ব, বাংলাদেশের পোশাক শিল্পের সম্ভাবনা বৃদ্ধি। বাংলাদেশ পাকিস্তান সচিব পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্কের পুনরুজ্জীবন। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রস্তুতি, বিশ্বমানের উচ্চতা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেটের আইকন হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের মতো একটি স্বৈরাচারী গুম খুনের দলে যাওয়া সাকিব আল হাসানের জন্য ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, কোনো সভ্য দেশে এমনটি হতে পারে না। ইলিয়াস আলী 2012 সালে গুম হয়েছে। এমন অসংখ্য গুমের ঘটনা জানার পরও সাকিবের আওয়ামী লীগে যোগদান মানুষ মেনে নিতে পারেনি। শুক্রবার দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগকে একটি নিকৃষ্ট দল উল্লেখ করে শফিকুল আলম বলেন, তাদের হাতে রক্ত, 3-4 হাজার ছেলে মেয়েকে তারা খুন করেছে। এ দলের প্রতিটি নেতাই খুনের দায়ে অভিযুক্ত। আপনি কি জেনে বুঝে একটা জঙ্গি পার্টিতে জয়েন করবেন? এটা তো আপনার ভুল না। আপনি জেনে বুঝে এমন একটা পার্টিতে জয়েন করতেছেন, সেই পার্টিটার হাতে রক্ত। কেউ যদি একটা জঙ্গি পার্টিতে জয়েন করে বলে যে আমি এই জঙ্গি পার্টিতে জয়েন করা ভুল কিনা, অবশ্যই ভুল। এই শহরটা তো সাকিবের কনস্টিটিউয়েন্সিতে, ঠিক না? সেটা তো বলতে পারতো যে এটা আমি এটা নিন্দা জানাই। ভৈরবের শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছেন। শুক্রবার বেলা 11:30টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মিজান মিয়া। তিনি ভবানীপুরের সুলাইমানপুর মহল্লার রবিউল্লাহ ছেলে। তিনি শ্রীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। সংঘর্ষে অন্তত 30 থেকে 35 জন আহত হয়েছেন। গুরুতর আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বৈঠকের সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বেলা 11টার দিকে ভবানীপুরে বিবদমান গ্রুপগুলো রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়, যেখানে কমপক্ষে 3 শতাধিক মানুষ অংশগ্রহণ করে। আমাদের এখানে 11:50 থেকে মার্কেটে ঢুকে আসা শুরু হয় সাদিকপুর থেকে। এদের মধ্যে একজন মিজান মিয়া নামের রোগী মৃত অবস্থায় আমরা পাই এবং ওনার সাথে আরও 4 জন রোগী আসেন। এদের মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয়েছে। কারিগরি শিক্ষার্থীরা কাফনের কাপড় বেঁধে গণমিছিল সম্পন্ন করেছে। এই কর্মসূচি তাদের 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত হয়। শুক্রবার জুম্মার নামাজের পরে তেজগাঁও পলিটেকনিক থেকে তারা কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করে। এই কর্মসূচি পূর্বে বৃহস্পতিবার রাত 11টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়। এর আগে সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা সহ সারা দেশে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এই সময় শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নাটকীয় বৈঠক করে প্রতারণার অভিযোগ তুলে। আমাদের কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি যারা আছেন তাদেরকে আজকে যে হেনস্থা করা হয়েছে, সেই উপলক্ষে আজকে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট সহ সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে তারা বক্তব্য প্রদান করেন। অপরদিকে জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবৈধ ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি ও নিয়োগের বিষয়ে হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়িত হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার সংশোধন ও বিতর্কিত নিয়োগ বাতিলের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য সংঘাত বাংলাদেশের পোশাক শিল্পের জন্য নতুন দিক নির্দেশনা সৃষ্টি করেছে। গত 7 বছরে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় 36% বৃদ্ধি পেয়েছে। একই সময়ে চীনের বাজারে 40% হ্রাস দেখা গেছে। মার্কিন বাণিজ্য বিভাগের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপিয়ারেল পরিসংখ্যান এই তথ্যের ভিত্তিতে প্রকাশিত। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্যিক দ্বন্দ্ব বাংলাদেশের পোশাক শিল্পের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। গত 7 বছরে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় 36% বৃদ্ধি পেয়েছে, যেখানে চীন হারিয়েছে 40% বাজার। মার্কিন বাণিজ্য বিভাগের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের পরিসংখ্যান এই তথ্যের ভিত্তিতে উঠে এসেছে। 2018 থেকে 2024 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি 35.95% বেড়ে 7,342.85 মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে চীনের রপ্তানি একই সময়ে
$২৭,৩৭১.৭ মিলিয়ন থেকে কমে $১৬,৫০৭.৪১ মিলিয়ন নেমে এসেছে। এছাড়াও ইন্দোনেশিয়া, মেক্সিকো, হন্ডুরাস এবং দক্ষিণ কোরিয়া বাজার হারানোর তালিকায় রয়েছে, যেখানে তাদের রপ্তানি যথাক্রমে ৫.২%, 22.৪%, 9.৮৩% এবং 22.11% কমেছে। বাংলাদেশের পাশাপাশি ভিয়েতনাম ও ভারতের রপ্তানিও বৃদ্ধি পেয়েছে, যথাক্রমে 22.60% ও 23.27%। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক যুদ্ধের সুযোগ কাজে লাগাতে পারায় বাংলাদেশ উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে। জিওপলিটিক্যাল পরিস্থিতি, ট্যারিফ যুদ্ধ এবং ক্রেতাদের বিকল্প সরবরাহকারীর খোঁজার প্রবণতা বিশ্ব পোশাক বাজারে অবস্থান ধরে রাখা বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে। তবে বর্তমান পরিস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশের পোশাক শিল্পের অবস্থান বিশ্ববাজারে দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ বৈঠকটি ১৭ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয়। এটি দুই দেশের মধ্যে সম্পর্কের পুনরুজ্জীবন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সুদৃঢ়তা ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে ছিলেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। এই বৈঠকটি দুই দেশের মধ্যে দীর্ঘ বিরতির পর সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচিত হচ্ছে। বৈঠকের পূর্বে দুই দেশের মধ্যে বিভিন্ন স্তরে ধারাবাহিক যোগাযোগ ও আলোচনা চলছিল। তবে দীর্ঘ সময়ের বিরতিতেই প্রথমবারের মতো দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের সরাসরি আলোচনা অনুষ্ঠিত হলো। এটি দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিস্তারিত বিবৃতি প্রকাশ করে, যেখানে তারা এই বৈঠকের মাহাত্ম্য ও ফলাফল বিশদভাবে তুলে ধরেছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই বৈঠকটি খুবই সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক বিশ্লেষণ করেন। তারা ভবিষ্যৎ সম্পর্কে উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে একমত হন। বিশেষ করে সম্পর্কের পুনরুজ্জীবন ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপর গুরুত্ব দেন। আজ শুক্রবার সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি উল্লেখ করেন, ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার পেসার মুজারা বানি শান্ত মুমিনুলদের জন্য বিপজ্জনক হতে পারেন। সিমন্স বলেন, উইকেটে সুবিধা থাকলে পেসার বিশ্বযুদ্ধে যে কোনো দলের জন্য হুমকি। তার উচ্চতা তাকে ভিন্ন রকম সুবিধা দেয়। তিনি আরও জানান, বাংলাদেশের ব্যাটাররা এই রোডেশিয়ান পেসারের বিপক্ষে অভিজ্ঞতা অর্জন করেছে। তাদের আগে তার বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দেখা হয়েছে, ফলে কিভাবে খেলতে হবে তা জানা রয়েছে। এদিকে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দুই দলই শক্তিশালী স্কোয়াড নিয়ে আসছে। আগামী রোববার সিরিজের প্রথম টেস্ট সিলেটের পেস বান্ধব উইকেটে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারা বানি হুমকি হিসেবে দেখা দিতে পারেন স্বাগতিক দলের জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।